দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে একটা 5 নম্বরের গুরুত্ব প্রশ্ন আলোচনা করছি। সেই প্রশ্নটা কিন্তু তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো তোমাদের প্রথম চ্যাপ্টারটার যে নাম সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে তিনটা জিনিস পড়তে হয়, একটা নদী, একটা বায়ু আর একটা হচ্ছে হিমবাহ। তো 2027 সালের পরীক্ষার্থীদের জন্য বায়ু থেকে কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটা কি সেটা দেখো, বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করতে বলেছে। তো প্রশ্ন হচ্ছে মরুভূমি অঞ্চলে তো বৃষ্টিপাত হয় না, তাহলে এখানে জলধারাটা কোথা থেকে আসলো, তাই কি না? তো মরুভূমির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হলো মরুভূমিতে সাধারণত বৃষ্টিপাত হয় না। মরুভূমি অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 25 সেন্টিমিটারের কম। তাহলে বছরে 25 সেন্টিমিটারের কম যদি বৃষ্টিপাত হয় তাহলে সেখানে কিন্তু কোনো প্রকার নদী তৈরি হবে না, ঠিক আছে? কিন্তু মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত সাধারণত হয় না, 10 বছর হয় না, 15 বছর হয় না, 20 বছর হয় না, দেখো 30 বছর পরে মরুভূমি অঞ্চলে হঠাৎ করে বৃষ্টিপাত হলো। তো সেই বৃষ্টিপাতটা এত মুষলধারে বৃষ্টিপাত হবে, সাময়িকভাবে সেখানে সমস্ত জলগুলো একটা নালার মধ্য দিয়ে প্রবাহিত হবে, একটা নদী তৈরি হবে, ঠিক আছে? তাই পরীক্ষায় প্রশ্ন আসে যে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত যদিও হয় অনেকদিন পর পর হবে এবং মুষলধারে হবে। আর মুষলধারে এই বৃষ্টিপাতটাকে বলা হয় কি? ক্লাউড বাস্ট, ঠিক আছে? আর তার ফলে হঠাৎ বন্যার মতো যে জল প্রবাহিত হয় সেই জলটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড বা হঠাৎ বন্যা, ঠিক আছে? তো মরুভূমি অঞ্চলে ক্লাউড বাস্ট হয় এবং হঠাৎ বন্যাও কিন্তু পরিস্থিতি তৈরি হয়। আর তাছাড়া মরুভূমি অঞ্চলে সারা বছর কিসের কাজ থাকে? বায়ুর কাজ থাকে। তাহলে বায়ু কিন্তু সারা বছর মরুভূমিতে ক্ষয় কাজ করে, বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে। আর যদি হঠাৎ করে বৃষ্টিপাত হয় তাহলে জলধারা প্রবাহিত হবে। তাহলে বায়ু এবং জলধারা দুটো মিলিতভাবে মরু অঞ্চলে কিন্তু ক্ষয় কাজ, সঞ্চয় কাজ করে এবং বিভিন্ন ভূমিরূপের কি করে না বিবর্তন করে এবং তার ফলে বিভিন্ন প্রকার মিশ্র প্রকৃতির ভূমিরূপ তৈরি হয়। তো এখানে আমরা 4টা ভূমিরূপ আলোচনা করব, যে বায়ু আর জলধারার মিলিত কাজের ফলে প্রধান 4টা ভূমিরূপ আছে, সেই 4টা ভূমিরূপ আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। এই তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এই প্রশ্নটা কিন্তু তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 5 মার্কে দেখবে এই প্রশ্নটাই হয়তো আসবে। ওকে, প্রথমে দেখো কি বলছে। প্রথমের যে ভূমিরূপটা আছে সেটা হচ্ছে ওয়াদি। তাহলে মরুভূমি অঞ্চলের প্রথম ভূমিরূপটার নাম কি পাবো আমরা? ওয়াদি। এই ওয়াদিটা কিন্তু শুধুমাত্র বায়ুর ফলেও তৈরি হয় না, শুধুমাত্র জলধারার ফলেও তৈরি হয় না, বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে তৈরি হয়। তো এটাকে আমি জাস্ট গল্পের মতো করে বুঝিয়ে দিচ্ছি। তো মরুভূমি অঞ্চলে যখন অনেক দিন পরে হঠাৎ বৃষ্টিপাত হবে, জলধারাগুলো একটা নালার মধ্য দিয়ে প্রবাহিত হবে, সেখানে ক্ষয় করবে, ক্ষয় করে অনেকটা নদীর মতো গতিবেগে প্রবাহিত হবে, কাদা বালি পাথর সবগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যাবে। মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত শেষ, জলটাও কি হবে? আস্তে 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 চুইয়ে চুইয়ে মাটির নিচে প্রবেশ করবে। তার ফলে ওই যে জল যেখান দিয়ে গেল সেখানে একটা উপত্যকা তৈরি হয়, নদী উপত্যকা। তো এই যে শুষ্ক নদী উপত্যকা মরুভূমি অঞ্চলে তৈরি হলো বা সৃষ্টি হলো সেটাকে বলা হয় ওয়াদি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? না ওয়াদি বলবো। তাহলে মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট যে নালা বা জলধারা তৈরি হয় সেটা যখন শুকিয়ে যায় তারপরে শুষ্ক উপত্যকা তৈরি হয়, সেই শুষ্ক উপত্যকাটাকে আমরা কি বলবো? না সেই শুষ্ক উপত্যকাটাকে বলবো আমরা ওয়াদি, ঠিক আছে? আচ্ছা, এই ওয়াদি কিন্তু একটা আরবি শব্দ, এর অর্থ কি? না শুষ্ক উপত্যকা। দেখো এটা কিন্তু একটা শুষ্ক উপত্যকা, এটা দিয়ে কিন্তু কোনো একটা সময় জল প্রবাহিত হয়েছে হঠাৎ বৃষ্টির ফলে, পরবর্তীকালে জল শুকিয়ে গেছে এবং এটাকে আমরা কি বলবো? শুষ্ক উপত্যকা বলবো। এটারই নাম কি? না ওয়াদি। ওকে, বছরের অধিকাংশ সময় কি থাকে? এটাকে শুষ্ক থাকবে। ওকে, দৈর্ঘ্যে অনেকটা বড় হতে পারে, সাময়িক জলপ্রবাহের চিহ্ন দেখা যায়। এখান দিয়ে যে জল প্রবাহিত হয়েছে সেই চিহ্নটা কিন্তু কি? না দীর্ঘদিন ধরে কিন্তু সেটা দেখা যায়। আরব মরুভূমিতে কিন্তু ওয়াদি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 4টা ভূমিরূপের মধ্যে প্রথম ভূমিরূপের নাম কি পেলাম? ওয়াদি। ওকে, এরপর দেখো বলছে পেডিমেন্ট। পেডিমেন্ট কথার অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ, ঠিক আছে? তো মরুভূমি অঞ্চলে কি হয় বলতো? পর্বত বেষ্টিত উপত্যকা অনেক সময় থাকে, দুই দিক থেকে পর্বত নেমে এসে মাঝখানে নিচু জায়গাতে মিলিত হয়, ঠিক আছে? বা মাঝখানে নিচু থেকে আস্তে আস্তে দুই সাইডে পর্বতের দিকে ঢালু ভূমিরূপ সৃষ্টি হয়, ঠিক আছে? এক কথায় পর্বত বেষ্টিত মালভূমি বা পর্বত বেষ্টিত উপত্যকা কিন্তু মরুভূমি অঞ্চলে দেখা যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলছে যেটা পেডিমেন্ট, পেডিমেন্ট কথার অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ। পেডিমেন্ট কথার অর্থ কি? পাহাড়ের পাদদেশ। এখানে আমাদের পেডিমেন্ট, বাজাদা আর প্লায়া তিনটে জিনিস আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা বইয়ের ভাষাতে দেখো কি লেখা আছে। দেখো, ধরো এই একটা পর্বত বেষ্টিত উপত্যকা, এই ক্ষেত্রে এটা এটা ধরো পর্বত, এখান ধরো বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হওয়ার পরে কি এদিকে জলধারাগুলো প্রবাহিত হবে। আমি ধরো এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম,
এটা কিন্তু পর্বতের পাদদেশ, ঠিক আছে। এই পেডিমেন্ট কথার অর্থও কিন্তু পর্বতের পাদদেশ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো পেডিমেন্ট। কি হয় এই জায়গাটাতে ভালো করে দেখে নাও। যখন বৃষ্টিপাত হয় পাহাড়ের উপরে বা পর্বতের উপরে জলধারাগুলো দ্রুত বেগে নেমে আসবে, নেমে আস্তে আস্তে কি হয় বলতো, এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়। এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের ভূমিশিলা শক্ত শিলাটা উন্মুক্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, সেই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো সামনের দিকে চলে যায়। আর এই জায়গাটা যে উন্মুক্ত হলো এটাকে আমরা কি বলবো, পেডিমেন্ট বলবো। তাহলে এই জায়গাটা দেখো অলরেডি বায়ুর যখন প্রবাহিত হয় ক্ষয় করছিলই, বাট যখন হঠাৎ করে বৃষ্টিপাত হয় তখন কিন্তু ক্ষয়টা আরো বেড়ে যায়। তাই এটা বায়ু প্লাস জলধারা দুটোর মিলিত ক্ষয় কাজের ফলে তৈরি হলো, ঠিক আছে। আর এটা কিন্তু একটা ক্ষয়জাত ভূমিরূপ। তার ফলে কি হয়, মৃদু ঢালু প্রায় সমতল একটা ভূমিশিলা উন্মুক্ত হলো, সেটাকে আমরা কি বলবো, পেডিমেন্ট বলবো। আর পেডিমেন্ট কথার অর্থ কি না, পাহাড়ের পাদদেশ। ওকে, এই পেডিমেন্ট কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, ঠিক আছে। 1882 সালে এই পেডিমেন্ট কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে। ওকে, এরপর দেখো কি হয়, পেডিমেন্টের ঠিক সামনে এইখানকার ক্ষয়জাত পদার্থগুলো কি হয়, পেডিমেন্টের সামনে গিয়ে জমা হয়। জমা হয়ে কি হয়, একটা সমতল ভূমি, একটা সমভূমি তৈরি হয় যেটা প্রায় সমান এবং সঞ্চয়জাত ভূমিরূপ। এটাকে আমরা বলবো কি, বাজাদা। এটাকে আমরা কি বলবো, বাজাদা বলবো, ঠিক আছে। তাহলে পেডিমেন্টের ঠিক সামনে প্রথমে দিকে পর্বত পর্বত, ঠিক আছে, মাঝখানে কোথাও কোথাও ইনশেল বার যেরকম দেখা যায়, ঠিক তার সামনে হচ্ছে পেডিমেন্ট। আর পেডিমেন্টের সামনে সঞ্চয়জাত ভূমিরূপ নুড়ি, ঠিক আছে, পলি বালি কাদা এগুলো জমা হয়ে প্রায় সমতল ভূমি যেটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা বাজাদা। এরপর কি হয়, আরো কিছু অবশিষ্ট জল থাকে, যে জলগুলো আস্তে আস্তে গিয়ে এই নিচু জায়গাতে জমা হয়। জমা হয়ে এখানে একটা হ্রদ তৈরি হয়, এই হ্রদটার নাম হচ্ছে প্লায়া হ্রদ। এই হ্রদটাকে আমরা কি বলবো না, প্লায়া হ্রদ বলবো, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সটা ভালো করে দেখো, পর্বত বা উপত্যকা, পর্বত বা পাহাড়, এখানে মাঝে মাঝে তার ঠিক সামনের দিকে ইনশেল বাস দেখা যেতে পারে, ঠিক তার সামনে পেডিমেন্ট পাদদেশ, পর্বতের পাদদেশ। পেডিমেন্টের সামনে কি, বাজাদা। বাজাদা লাস্টে গিয়ে তৈরি হচ্ছে কি বা কি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্লায়া হ্রদ, ঠিক আছে। তাহলে এইগুলো প্রত্যেকটা ভূমিরূপী, আর প্রথম দিকে বললাম ওয়াদি, এই প্রত্যেকটা ভূমিরূপী কিন্তু বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ। বুঝা গেল? তাহলে আমরা প্রথম ভূমিরূপটা কি পাবো এরপরে, পেডিমেন্ট। আর পেডিমেন্ট কথার অর্থ কি, পাহাড়ের পাদদেশ। পেডিমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে দেখো। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই এর ঢাল কিন্তু 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত হতে পারে, প্রস্থে ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণে পেডিমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে দেখো যে আমি যে ছবিটা দিলাম, এখানে প্লায়া, প্লায়ার ঠিক সামনে কি হবে, বাজাদা। আর পেডিমেন্টটা কি হবে, পাহাড়ের ঠিক পাদদেশে পেডিমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, এরপর চলো বাজাদা। অলরেডি অ্যানালাইসিস করে দিচ্ছি, কিন্তু বইয়ের ভাষায় কি আছে একবার দেখে নাও। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে গঠিত পলল সমভূমিকেই বলছে বাজাদা। পলল সমভূমি বা পলি দ্বারা তৈরি হয় এটা। স্প্যানিশ শব্দ বাহাদা থেকে কিন্তু বাজাদা শব্দটা এসছে, ঠিক আছে। এর অর্থ কি, একাধিক পলল পাখাযুক্ত সমভূমি। বায়ু ও জলধারার মিলিত কার্যে ক্ষয়প্রাপ্ত নুড়ি বালি পলি পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে বাজাদা গঠন করে, ঠিক আছে। আবার অনেকভাবে বইতে লেখা আছে একাধিক পলল পাখা মিলেও কিন্তু এই বাজাদা তৈরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, মূলত দেখো নুড়ি বালি পলি এগুলো দিয়ে তৈরি হয়। ঢাল কিন্তু 3 থেকে 4 ডিগ্রি, আর বিস্তৃত সমভূমি রূপে দেখা যায়। সাহারা, কালাহারি, আরব এবং অস্ট্রেলিয়ার মরুভূমিতে কিন্তু এই বাজাদাকে দেখতে পাওয়া যায়। লাস্ট হচ্ছে প্লায়া, ঠিক আছে। অনেক সময় কি আসে বলতো, প্লায়া হ্রদ 2 নম্বরের প্রশ্ন আসে, যে প্লায়া হ্রদ কাকে বলে বা প্লায়া হ্রদ সম্পর্কে টিকা লেখো 2 মার্কের জন্য। ওকে, তো এই ক্ষেত্রে তোমরা কি লিখবে, মরু অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত অস্থায়ী লবণাক্ত জলের হ্রদকেই বলছে প্লায়া। হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট জলধারা নিম্নভূমিতে জমে অস্থায়ী হ্রদ তৈরি করে, পরে জল যদি বাষ্পিত হয় তখন লবণের আশ্রণ পড়ে থাকে। আর প্লায়া হ্রদ কিন্তু সবসময় লবণাক্ত প্রকৃতির হয়। ওকে, আফ্রিকা বা সাহারা এটাকে বলছে শর্টস, আমেরিকা যুক্তরাষ্ট্রে বলছে বোলসন, দক্ষিণ আমেরিকায় বলছে স্যালিনা, আর অস্ট্রেলিয়াতে এই প্লায়া হ্রদগুলোকে কি বলছে, প্যান বলছে। আর ভারতের রাজস্থানের ক্ষেত্রে মনে রাখবে, থর মরুভূমিতে এই প্লায়া হ্রদগুলোকে কি বলা হয়, রান বলা হয়, রান, ঠিক আছে। কি বলা হয়, রান বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি, বছরের অধিকাংশ সময় শুষ্ক থাকে, শুকনো অবস্থায় লবণের সাদা আবরণ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আয়তনে কয়েক বর্গ কিলোমিটার থেকে 10 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রতিফলনের কারণে দূর থেকে জলের মতো দেখায়, একে মরীচিকা সৃষ্টি করে। প্লায়া হ্রদগুলোকে অনেক সময় দূর থেকে দেখে মনে হয় যে জল আছে, এবং সেগুলোকে মরীচিকা আমরা বলে থাকি। আর প্লায়া হ্রদ হলো মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা। তাহলে মরুভূমি অঞ্চলের ক্ষয়ের শেষ সীমার নাম কি, প্লায়া হ্রদ। মানে মরু ক্ষয়চক্র আমরা জানি
এডিট সাইকেল অফ ইরিশন, সে মরু ক্ষয়চক্রে ক্ষয় করতে করতে কত দূর পর্যন্ত ক্ষয় করবে না ওই প্লায়া হ্রদের যেটা জলস্তর সেই পর্যন্তই কিন্তু ভূমিরূপটাকে ক্ষয় করতে পারে। আর ওভারঅল ক্ষয়ের শেষ সীমা কাকে বলি আমরা, না সমুদ্র পৃষ্ঠের জলের যে লেভেল সেটাকে বলা হয় ক্ষয়চক্রের শেষ সীমা। কিন্তু পার্টিকুলার মরুভূমির কথা যদি বলে তাহলে প্লায়া হ্রদের যে জলস্তর সেটাই কি হবে, এই ক্ষয়চক্রের শেষ সীমা হবে। ওকে, ভারতের রাজস্থানের সম্বর হ্রদ, ভারতের রাজস্থানে কি না সম্বর হ্রদ কিন্তু একটা প্লায়া হ্রদের উদাহরণ। ওকে, তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তো এটা কাজে লাগবেই, এছাড়াও যাদের অন্যান্য সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে তাদেরকেও কিন্তু এই ভিডিওটি সমানভাবে উপকার দেবে। ওকে, তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে অসংখ্য তাদের ধন্যবাদ।